আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, আপনাদের সাথে আমি প্রতীক। প্রথমেই শুরু করছি একটা ছোট্ট কবিতা দিয়ে। ছেলেটি জানতো না গণতন্ত্র কি। বিশ্বাস করুন, একদিনের জন্যও হাতে ঝান্ডা তোলেনি সে। কখনো ফুটপাতে মিছিলে হাঁটেনি, নেতাদের ভাষণও শুনেনি। ও জানতো না রাজনীতি কি। এমনকি রাস্তার মোড়ে জোয়ার ঠেক, চোরাইয়ের দোকান, সেখানে কখনো যায়নি সে। গ্রামের দাঙ্গায় ভয়ে বুক ঢিপ ঢিপ করলে একা মাঠে নজরুল পড়ত। ওর পদাবলী ভালো লাগে, রবির গান গায়, জীবনানন্দ পড়ে। পড়াশোনার ফাঁকে খিদে পেটে আকাশের দিকে তাকিয়ে কত কি স্বপ্ন আঁকত মনে মনে। তখন সেই তৃষ্ণার্ত দেহে এক অজানা শক্তি সঞ্চার করে তার এক চিলতে আসা। কাঁচা ঘর পাকা হবে, শহরে চাকরি হবে, আর অসুস্থ বাবার চিকিৎসা। সে জানতো রামধনু ৭টা রং, খুঁজে বেড়াতো জঙ্গলা বনের ধারে অযত্নে পড়ে থাকা নানা ফুল। দিন শেষে চেনা হাতের স্পর্শ, মলিন আঁচলের গন্ধ, সন্ধ্যার তুলসী মঞ্চ তাকে ঘরে ডেকে আনতো ঠিক সময়ে। সূর্য ডুবতেই আষাঢ়ের ঝিরঝির বৃষ্টি নিয়ে আজও ফিরে এসেছিল সে। ঘরখানা কোথাও এতটুকু আলো নেই, দোরগোড়ায় পড়ে আছে প্রাণহীন রক্ত মাখা একটা নিথর দেহ। পাশে মা অচৈতন্য। এই তো তার একমাত্র আলো, যা নিভে গেল কয়েক ঘন্টা আগে। এরপর গণতন্ত্রের গণনার খাতা থেকে কেটে দেওয়া হবে নাম, বাদ হবে রেশন কার্ড, এক এক করে মুছে যাবে সব চিহ্ন। মাঠ ঘাট নদীর পার সবাই ভুলে যাবে তাকে। শুধু ওই মায়ের বুকে একটা নেভা সলতের জ্বালা গুমড়ে কাঁদবে। যেখানে পোড়া বারুদের গন্ধ। সেই মাটির দাওয়া থেকে আরো দূরে একদল উলুখাগড়া তখনও ছুটছে, ওরা ছুটছে। যারা আজও বোঝেনি স্বাধীনতা কি, গণতন্ত্র কাকে বলে। এই ছেলেটিও সেখানে সেই নীতি। ও শুধু জানতো এক থালা ভাত ভাগ করে খেতে। আজ আমাদের গণতন্ত্রের উৎসবের দিন। আজ ভোট, লোকসভার ভোট। এ নিয়ে আমরা নিউজ নামে এসছি। কথা বলবেন আমাদের সাথে বামপন্থী ঘরানার মৃণাল চক্রবর্তী আমার বাদিকে, মৃন্ময় চক্রবর্তী আমার বাদিকে, আর আমার ডান দিকে বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক, অতি পরিচিত ব্যক্তিত্ব। প্রথমেই সুবলদা, তোমার কাছে আসছি। বিজেপি বলছে 400 পার, বিরোধী বলছে 200 পার হবে না, কি বলবে? ভারতীয় জনতা পার্টি বক্তব্য, মানে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর বক্তব্য, গত 10 বছরে কেন্দ্রের সরকার আছে এবং এই 10 বছরের ভারতবর্ষের এত সমস্যার মধ্যে স্বাধীনতার ৬৭ বছর পর্যন্ত যেটা ভারতবর্ষ যে উন্নয়ন দেখেনি, গত 10 বছরে সেটা মানুষ উপলব্ধি করতে পেরেছে, প্রত্যক্ষ করছে, এবং যার থেকেই পূর্ণ আস্থা এবং আত্মবিশ্বাস যে আমরা 400 পার করব। এবার আপনার কি বক্তব্য? আমার কাছে যেটা মনে হয় যে ধরুন গত 10 বছরে, মানে 2014-তে আসার সময়ে শাইনিং মানে যে স্লোগানটা তারা দিয়েছিল কংগ্রেস ইউপিএ সরকারের পতনের জন্য, তখন সবচেয়ে প্রথম ছিল করাপশনটা। বিভিন্ন স্তরের ইউপিএ গভর্নমেন্টের দুর্নীতিটা প্রধান ছিল। সেটাকে সমস্ত ধরনের মিডিয়ার মধ্যে সাধারণভাবে সমস্ত ক্ষেত্রে এটা প্রধান বিষয় হিসেবে সামনে এসেছিল। বেকারত্বের প্রশ্নটা ওই সময় ছিল। আর 2014-র ইলেকশনে বিজেপি তার ম্যানিফেস্টোতে এই দুটো বিষয়ে একটা নির্ণায়ক পজিশন ঘোষণা করেছিল। কিন্তু 2014 টু 2019 এই 5 বছরে দেখা গেল যে ওই সমস্ত বিষয়ে বিজেপির যে দলীয় কর্মসূচি ছিল, সেই কর্মসূচিগুলি বাস্তবায়ন হয়নি। আর তার জন্য দেখবেন 2019-এর ইলেকশনের আগে
একটা পোলোমা ঘটনা ঘটার মধ্য দিয়ে যে একটা বিভাজনের যে একটা পরিবেশ তৈরি করার মাধ্যমে ভারতবর্ষের ভোটটা চাওয়া হয়েছে। কারণ ওই সময় যে সিআরপিএফ জওয়ানরা শহীদ হয়েছিল তাদের নামেই ভোটটা চাওয়া হয়েছিল। প্রাইম মিনিস্টার নিজে সেই ভোট অ্যাপিলটা করেছিলেন যে দেশ রক্ষার স্বার্থে শহীদদের আত্মবলিদানের বিনিময়ে আপনারা এই ভোটটা কাস্ট করুন, সেটা বলেছিলেন। তো এখন কিন্তু ধরুন মানে আপনি বলতে চাইছেন দেশপ্রেমের সাথে ভোটকে এক করে ওই যে মানে ধরুন একটা যে মানে সামাজিক যে সমস্যা, ইকোনমিক যে প্রবলেম ছিল সেটা থেকে 2019-এ একটা শিফট হওয়ার পরে তারা ইলেকশনটা করেন। আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি 2019-এ সেই লোকসভা নির্বাচনের আগে যে বিভীষিকাময় প্রচার কাণ্ড ইলেকশনের সময় আমরা এটা দেখেছি। আর 2024-এর ইলেকশনের সময় আপনি দেখুন প্রাইম মিনিস্টার যেটা বলেছেন আবি তো ট্রেলার হ্যাঁ পরে আরো প্রকাশিত হবে, চলচ্চিত্রে যেভাবে থাকে সেইভাবে। এখন তাদের যে ঘোষণাপত্র যেটা তারা দিলেন সেই ঘোষণাপত্রটা দেখে যদি মনে হয় যে এই ঘোষণাপত্রের মাধ্যমে একটা 2047 সালের ভিশনটা স্পষ্টভাবে সামনে আসে, তা আমার কাছে মনে হয় সেই 2047 সালের ভিশনটা এই ঘোষণাপত্রের মধ্যে স্পষ্টভাবে নেই। আর তার জন্য 2024-এ আপকি বার 400 পার এটা একটা ডিফেন্সিভ স্লোগান। কারণ 2019-এ যে আসন সংখ্যা বিজেপি পেয়েছিল 303 মানে এককভাবে, এখন সেই 303টাকে ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য তো আপনাকে 300 আপকি বার 300 স্লোগান দিলে হবে না, আপকি বার 272 সংখ্যাগরিষ্ঠ পাওয়ার জন্য সে দিলে হবে না, তার জন্য আপনাকে সংখ্যাটা বাড়াতে হবে। এখন আমি যেটা বলবো যেটা হচ্ছে যে প্রদীপ গুপ্তা বলে একজন সাইকোলজিস্ট আছেন, উনি যেটা বলেছেন যে গতবার 2019-এ 13টা স্টেটে বিজেপি স্যাচুরেটেড পয়েন্টে পার্লামেন্টারি সাংসদ পেয়েছিল 13টা মানে বড় বড় রাজ্যে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ইউপি, মহারাষ্ট্র এই সমস্ত জায়গাগুলি, কর্ণাটক, এসব রাজস্থান, মধ্যপ্রদেশ ছিল। এবার উনি যেটা বললেন একজন সাইকোলজিস্ট ইলেকশন শুরু হওয়ার আগেই উনি বলেছেন সেই 13টা রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমে যাবে। তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপকি বার 400 পার এটা একটা ডিফেন্সিভ স্লোগান, এই অর্থে যে র্যাঙ্কস এন্ড ফাইলে যে স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, মানসিক জোর, কারণ সবাই তো আর সবটা নাও বুঝতে পারেন, সেটা পাওয়ার জন্য যাতে জোশ এবং হুশ থাকে সেটাকে সামনে ক্যারি করার জন্যই এই আপকি বার 400 পার এই স্লোগানটা। ইন দ্যাট সেন্স এবারে বিজেপির যে পারফরমেন্স গত 10 বছরে, সেই 10 বছরের সাথে এর আগের 6 বছরও যুক্ত হবে, যেটা মানে বাজপেয়ীর শাসনের সাথে যুক্ত হবে। আর সেই অর্থে যদি দেখা যায় ভারতবর্ষের, আমি যেটা বলি না, বিজেপির যিনি সবচেয়ে বড় অর্থনৈতিক ফিগার, ফিনান্স মিনিস্টারের যিনি হাজবেন্ড, উনি লাগাতারভাবে মিডিয়ার মধ্যে বলে যাচ্ছেন যে বিজেপি যদি আসে তাহলে ভারতবর্ষের সংবিধানটা পাল্টে যাবে, যদি বিজেপি আসে ভারতবর্ষে আর ভোট হবে না, যদি বিজেপি আসে তাহলে ইলেকট্রাল বন্ডের মতন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে করাপশন সেটা আরও বেশি রমরমিয়ে চলবে, এই ধরনের। তার জন্য উনিও একটা আশঙ্কা প্রকাশ করেছেন, বারবার বলছেন। তার জন্য বলছি যে আপকি বার 400 পার এটা একটা ডিফেন্সিভ স্লোগান, বিজেপির র্যাঙ্কস এন্ড ফাইলকে উজ্জীবিত করার জন্য, জুস এন্ড খুশ কায়েম করার জন্য। আমি বন্টন নিয়ে সবটাই আসবো। আমি এই জায়গায় আমি একটা জায়গায় সুবলদার কাছে আসবো যে সুবলদা কিছুদিন আগে প্রধানমন্ত্রী এসে বললেন যে পূর্বাঞ্চলকে অন্যভাবে দেখেন, এবং উনি ভোটের রাজনীতি এখানে করছেন না, এখানে মনের আবেগতাড়িত হয়ে এখানে আসেন। তো সেই হিসেব কষলে মণিপুরে এত বড় সংঘর্ষ হয়ে গেল, এত কিছু হয়ে গেল, ভোটের প্রচারে তো মোদী যাননি। আমি ঠিক আছে, এটা বলার আগে একটা ব্যাপার, মানে যেটা মৃন্ময় বলেছে যে কোথাও সংবিধান পরিবর্তন করব বা সংবিধান পরিবর্তন হবে, কোথাও ভারতীয় জনতা পার্টি বলেনি, প্রধানমন্ত্রী কখনো কোথাও বলেনি। প্রধানমন্ত্রী এমনও বলেছেন সংবিধান কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধানে ছোটখাটো অ্যামেন্ডমেন্ট আসতেই পারে। স্বয়ং আম্বেদকরও যদি আবার এসে বলেন যে সংবিধানটা আমি পরিবর্তন করব, সেটাও হবে না। সংবিধান পরিবর্তনের কথা
নির্মলা সীতারামনের হাজবেন্ড কখন বলেছেন আমি জানি না, হয়তো উনি কিছু কিছু ইলেকট্রাল বন্ড ফন্ড নিয়ে বলেছেন, কিন্তু সংবিধান পরিবর্তনটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাকে বিভিন্ন জায়গায় মানে বিরোধীরা এটা একটা মানুষের মধ্যে একটা ভয় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে ওরা চাইছে যেটা, কারণ বিরোধীদের তো কোনো এক্সিস্টেন্স নেই, কোথাও একটা এখন অস্তিত্বের প্রশ্নে তারা এক জায়গায় এসছে। বিরোধীরা যদি কালকে সরকারও করে, সেই সরকার 6 মাসের স্থায়িত্ব হবে না। আমরা এটা 78-ও দেখেছি, সেটা তার অভিজ্ঞতা আছে। সুতরাং এই যে দুটো শব্দ, এটা আমরা ভেহেমেন্টলি অপোজ করি, যে আমরা কোথাও সংবিধান পরিবর্তনের কথা বলিনি, ভারতীয় জনতা পার্টিও বলেনি, ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রীও কোথাও বলেনি। আর নির্মলা সীতারামনের যেটা কোট করেছেন সেটাও আমরা দেখেছি, উনি ইলেকট্রাল বন্ড নিয়ে কথা বলেছেন, কিন্তু সংবিধান পরিবর্তন করে ফেলবে সেই ধরনের কোনো স্পেসিফিক স্টেটমেন্ট আমরা দেখিনি। আর যেটা মোদিজি, এটা তো ঘটনা, এই যে অ্যাক্ট ইস্ট অ্যাক্ট নর্থ ইস্ট পলিসি, এবং আমরা কি দেখেছি আজ থেকে 10 বছর আগে উত্তর পূর্ব ভারতের মানে ফেন্সিংটা পর্যন্ত ছিল না। মানে সেখানে আমরা যে কোনো রাজ্যে গেলে, যে নাগাল্যান্ডে গেলে NSCN সে উগ্রপন্থী সংগঠন, মুইবা গোষ্ঠী হোক, কাপলাং গোষ্ঠী হোক, মণিপুরে গেলে পিপুলস পার্টি, আসামে গেলে উলফা, বা মিজোরামে MNF, ত্রিপুরায় NLFT, ATTF, এখানে লেফট ফ্রন্টের আমল আমরা কি দেখেছি, শুধু উগ্রপন্থা আর উগ্রপন্থা। তো এখানে আজকে নর্থ ইস্টকে একটা নতুন জায়গায়, নতুন পরিচয়ে, নতুনভাবে নর্থ ইস্ট তার অস্তিত্ব এবং তারপর খুঁজে পেয়েছে। নর্থ ইস্ট একটা ইনসার্জেন্সিদের জন্য স্বর্গোদ্যান ছিল, যারা উগ্রপন্থী ছিল তাদের। তো এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে আজকে, আমরা ডেভেলপমেন্ট তো এটা আর বলার অপেক্ষাই রাখে না। 10 বছরের যে ডেভেলপমেন্টটা হয়েছে, এটা দীর্ঘ সময় ভারতবর্ষের স্বাধীনতার পরে কেউই করে না। আমাদের রাজ্যে আমরা একদম বেরুলে রাস্তায় আমরা দেখতে পাই প্রকাশ্যে, প্রায় একটা জাতীয় সড়ক ছিল জরাজীর্ণ অবস্থায়, যাই হোক এখন আরো 6টা জাতীয় সড়কের কাজ কমপ্লিট হওয়ার পথে, আরো 4টে আপনার স্যাংশন হয়ে গেছে, নীতিগতভাবে মেনে নিয়েছেন এবং অর্থ বরাদ্দ হয়ে গেছে, 4টো কাজ আরম্ভ, মানে 10টা জাতীয় সড়কের কাজ আমাদের মতো একটা ছোট্ট রাজ্যে, এটা তো অস্বীকার করা যায় না। প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আমরা ব্রডগেজ পর্যন্ত, সাবরুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তারপরে শুধু আপনারা এখানে একটা প্রশ্ন আসছে, আপনারা প্রায়ই বলে থাকেন যে ডাবল ইঞ্জিনের মজা হচ্ছে যে দুই জায়গায় যদি একই সরকার, রাজ্য এবং কেন্দ্রে যদি একই সরকার থাকে, তাহলে উন্নয়নটা ত্বরান্বিত তাড়াতাড়ি হয়। সেক্ষেত্রে আমার প্রশ্ন, যে যদি ধরুন এখানে সে লেফট রইল, তাহলে কি লেফট ঠিক সেই উন্নয়নটা করছে না? না করলেও তো ওরাও তো করেছে, অস্বীকার করতে পারবেন আপনি? এটা তো ঘটনা যে আপনি লেফট ফ্রন্ট একটা দীর্ঘ সময় 2 দফায় প্রায় ত্রিপুরা রাজ্যে 35 বছর ছিল এবং শেষে 25 বছর এক নাগারে ছিল। ওরা ওদের উন্নয়নের, ওরা রাজনীতিটা বেশি করেছে। উন্নয়নের কথা দেখুন আপনি, আমি 2014 আর 2024 এর মধ্যে আমি দুটো ডিফারেন্স দিচ্ছি। 2014তে ভারতবর্ষে মানে 11% মানুষের অ্যাকাউন্ট ছিল না, আজকে কিন্তু 50 কোটি মানুষের অ্যাকাউন্ট হয়েছে, মানে 50 কোটি পরিবারের অ্যাকাউন্ট হয়েছে, মানে সবাই, মানে 10% লোক এখন অ্যাকাউন্ট হয়েছে। আমরা একটা সময় দেখেছি প্রায় মানে অর্ধেকের বেশি মানুষ কেরোসিন ব্যবহার করত, জঙ্গল থেকে লাকড়ি কেটে নিয়ে আসতো। আজকে কিন্তু আমাদের রাজ্যে খুব কম পরিবার, আমি গিয়ে গ্রামীণ সভাগুলিতে জিজ্ঞেস করি, আপনারা বলুন তো কে কে কেরোসিন দিয়ে এখন রান্না করেন বা জঙ্গল থেকে লাকড়ি কেটে, হাত তুলুন, হাত ওঠে না। তাহলে আমি এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে যে কিছু কিছু যোজনা আছে 100% মানুষ, যেমন ভারতবর্ষে আমরা বিনা পয়সা ভ্যাকসিন পেয়েছি, এটা 140 কোটি মানুষ সবাই পেয়েছি, কাউকে 1 টাকাও দিতে হয়নি, এটা বেনিফিশিয়ারি কিন্তু সবাই। আবার ত্রিপুরা রাজ্যে ধরুন 5 লক্ষ আয়ুষ্মান ভারত পরিবার কার্ড পেয়েছে, মানে 5 লক্ষ টাকা এবং সে চিকিৎসার সুযোগ সুবিধাগুলি, সেটাকে এখন মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা করে 100% মানুষকে সেটা দেওয়া হয়েছে। এখন 100% মানুষ বেনিফিশিয়ারির আওতায় এসে, আপনিও পাবেন, আমিও পাবো, সবাই পাবো। এই যে প্রতিদিন কিছু না কিছু প্রকল্পের মাধ্যমে, দেখুন এটা অস্বীকার করার উপায় নেই। আজকের দিন আমরা কি দেখেছি, আজ থেকে 10 বছর আগে ট্রেনে, বাসে, রাস্তায়
রাস্তায় ভিক্ষুককে আমরা দেখতাম হাত পাততো যে দুটো টাকা সাহায্য করার জন্য, বা সকালবেলা ঘুম থেকে উঠলে বাড়িতে একটা বৃদ্ধ একটা ঘটি নিয়ে আসতো, এসে বলতো আমাকে এক মুঠো চাল দাও। আজকে কিন্তু এই 81 কোটি ভারতবাসীকে বিনে পয়সায় চাল দেওয়া হচ্ছে 10 বছর যাবত, এবং রাস্তায়, ট্রামে, বাসে, ট্রেনে কোথাও আপনি কোনো ভিক্ষুক পাবেন না। 140 কোটি দেশে, মানে আমাদের জনসংখ্যা 140 কোটি, এটা মানতে হবে, কিন্তু সর্বোচ্চ জনসংখ্যার দেশ, এত জাতি ধর্ম বর্ণ ভাষাভাষীর মানুষ পৃথিবীর আর কোনো দেশে নেই। সবাইকে একত্রিত করে আজকে খাইয়ে পরিয়ে শান্তিতে সম্প্রীতিতে রেখেছেন। আজকে ইন্ডিয়া জোট করেছে, মানে তাদের কোনো নীতি আদর্শ বা তারা বিভিন্ন দলগুলি তাদের ইন্টারেস্টে নির্বাচনকে সামনে রেখে তারা এক জায়গায় এসে, কিন্তু অতীতে ভারতবর্ষের মানুষের অভিজ্ঞতা আছে। 78-এ সেই ধরনের সরকার এর আসার পরে 18 মাস তার স্থায়ী হয়নি। আর এখন যে অবস্থা, এখনই দেখলাম যে মানে পিনারায় বিজয়ন বলছে আর রাহুল গান্ধীর মুখোমুখি মানে যুদ্ধ চলছে। এটা কিসের ইন্ডিয়া জোট? মানে একে অপরকে যেভাবে, তাহলে তারা কালকে যে একসঙ্গে তারা কেন্দ্রের সরকার পরিচালনা করবে তার তো কোনো লক্ষণও আমরা দেখতে পাই না। আপনার মুখে কথাটা নিয়ে আমি এখন যাচ্ছি। আচ্ছা, বলছি বিজয়ন বাবুর সাথে যেহেতু বিজয়ন কথা বললেন, তো একটা আবার বলছি, কেরলে কুস্তি, ত্রিপুরায় দোস্তি, এই এটাকে কি ড্রামাবাজি বলা যায়? আপনি কি, আপনার কি? না, ড্রামা হবে কেন? ড্রামার কি ব্যাপার? এটা কি কোন চোখে দেখছেন, কি কোন দৃষ্টিভঙ্গি এটা? বিজেপি বলছে এটা ড্রামাবাজি, যে ওখানে প্রধানমন্ত্রী এসে এটা বলে গেছেন যে দেখুন কেরলে কি হচ্ছে, এখানে কি হচ্ছে। এটা কোন ইয়েতে দৃষ্টিভঙ্গিতে দেখছেন আপনি? এখন ধরুন ইন্ডিয়া জোট হয়েছে 27-28টা রাজনৈতিক দলকে মিলে, তো সে অর্থে ধরুন প্রত্যেকটা দলেরই কিছু কিছু রাজ্যে তার শক্তি আছে এটা, আর প্রত্যেকটা রাজ্যেই প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিছু রাজনৈতিক পরিস্থিতির বাধ্যবাধকতার কারণেও আপনার জোটের সুরেই কিন্তু জোটে তারা সমঝোতা করে নিয়ে, সেটা কেরালা কেন, সেটা ওয়েস্ট বেঙ্গল আছে, সেটা পাঞ্জাব আছে। তো সেদিক থেকে বলছি যে এটা নির্দিষ্ট একটা রাজ্যের রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বাধ্যবাধকতার কারণে তারা জোট করতে পারেননি, মানে আসন সমঝোতা করতে পারেননি। অ্যাজ এ হোল মানে সার্বিকভাবে তো এই শক্তিটা সেন্ট্রাল যে পাওয়ার আছে, কেন্দ্রে যে পাওয়ার আছে, বিজেপি বিরোধী শক্তি হিসেবেই নিজেকে তুলে ধরেন। আজকেই কালকেই ধরুন শিলচরে মমতা ব্যানার্জি এসেছিলেন, মমতা ব্যানার্জি বলেছেন যে আমরা ইন্ডিয়া জোটেই আছি এবং ইলেকশনের পরে আমরা ইন্ডিয়া জোটের মধ্যে, যদি ইন্ডিয়া জোট মানে পাওয়ারে আসবে, আমরা এই জোটের মধ্যে একটা শক্তিশালী শরিক হিসেবে রোল প্লে করব। একটু পেছনে তাকাই, আপনারা বলতেন যে কংগ্রেস যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতাসীন ছিল, বলতেন যে কংগ্রেস আমাদের টাকা দিচ্ছে না, তার জন্য কত আন্দোলন করেছে, এখানে অনেক কিছু হয়েছে, তো ত্রিপুরাকে, উত্তর পূর্বাঞ্চলকে ব্রাত্য করে রেখেছে, আপনারাই বলতেন। তো এই জায়গা থেকে আজকে এই জায়গাটায় এই অবস্থানগত যে পরিবর্তন, এটা কি মানে একদম একটা একত্রিতকরণ হয়ে যেভাবে মুষ্টিবদ্ধ হয়ে প্রতিহত করে, জাস্ট বিজেপিকে প্রতিহত করার জন্যই এই একটা ঐক্যবদ্ধ? বিজেপি এখন হচ্ছে মানে সমস্ত বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলি আছে তাদের কাছে এখন একমাত্র কাজ হচ্ছে যে বিজেপিকে কেন্দ্রীয় পাওয়ার থেকে সরাতে হবে। নির্বাচনের মাধ্যমেই এটা সম্ভব, নির্বাচন ছাড়া তো এটা সম্ভব না। নির্বাচনের মাধ্যমে এককভাবে প্রত্যেকটা আঞ্চলিক যে শক্তি আছে তাদের এককভাবে যদি তারা তার রাজ্যে এই শক্তিকে পরাজিত করে তারপরেও কেন্দ্রের যদি সরকারটা পরিবর্তন না ঘটে, তাহলে তো তাদের পক্ষে সুবিধাজনক হবে না। কারণ এই বিজেপি শক্তিটাই হচ্ছে ভারতবর্ষকে, মানে স্বাধীনতার পরে যে ভারতবর্ষ তৈরি করা হয়েছিল, ভারতবর্ষের যে অর্থনৈতিক বিকাশ ঘটেছিল, ভারতবর্ষের যে রাজনৈতিক বিকাশ ঘটেছিল, ভারতবর্ষের সাংস্কৃতিক যে বিকাশ ঘটেছিল, বিশ্ব দরবারে ভারতবর্ষের যে মাথা উঁচু হয়েছিল, সেটা এই গত 16 বছরের শাসনে, লাগাতার 10 বছরের শাসনে ধূলিসাৎ হয়েছে। আপনি দেখুন, ডেভেলপমেন্ট বলতে কি বোঝাচ্ছে? ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে যে ভারতবর্ষে 90-এর দশকে মনমোহন সিং এর যে এলপিজি পলিসিটা ছিল, ইকোনমিক পলিসি, সেই পলিসিটা কি শিফট করেছে? সেই শিফট করেনি তো, এই পলিসির অধীনে আছে। এবার এই নিউ ইকোনমিক পলিসিটাকে অ্যাডভান্স করেছে ক্রনিক ক্যাপিটালিজমে। ক্রনিক ক্যাপিটালিজম হচ্ছে যে নিজস্ব কিছু কর্পোরেট হাউসের জন্যই গভর্নমেন্ট কাজ করে, আর কর্পোরেট হাউসটা হচ্ছে গুজরাটের একটা লবি,
সেই লবিটার পক্ষে গভর্নমেন্ট সমস্ত ধরনের পলিসি, সমস্ত ধরনের কর্মসূচি তারা নিয়ে রাখে। আপনি দেখুন, আমি ইলেকশন বন্ডটা আগেও বলেছিলাম, ইলেকশন বন্ড যারা কিনেছে তাদেরকে গভর্নমেন্ট কোনো না কোনো ঠিকাদারি কাজ দিয়েছে। আপনি আমরা মানে সুবলদা বলেছেন ভ্যাকসিন, ভারতবর্ষে একটা কোম্পানি ভ্যাকসিন দিয়েছে, কত টাকার ইলেকট্রাল বন্ড কিনেছেন, কত টাকার ইলেকট্রাল বন্ড কিনেছেন। তার জন্য বলছি যে কোনো গিভ অ্যান্ড টেক পলিসি তুমি আমাকে আর যদি না দেন, আপনি যদি না দেন, তাহলে আপনার বাড়িতে সিবিআই যাচ্ছে, ইডি যাচ্ছে, ইনকাম ট্যাক্স যাচ্ছে। আপনি এসব করে করে আপনি দেখাচ্ছেন। আমি যদি করাপশন ফ্রি হই, তার জন্য আমি বলেছিলাম 2014-তে করাপশন যদি আমি মুক্ত করতে চাই, আজকে আমি করাপ্টেড, আমি যদি বিজেপিতে জয়েন করি তাহলে আমি নন করাপ্টেড, আমি করাপশনের সাথে জড়িত না, আমার উপর সমস্ত কেস উইথড্র করে, প্রফুল্ল প্যাটেল কেস উইথড্র হয়ে গেল, সিবিআই তদন্ত গুটিয়ে নিল। তাহলে এটা মানেটা কি? আমি যদি আজকে বিজেপিতে চলে যাই তাহলে আমি করাপশনটা, এটা একটা বিজেপি হচ্ছে সবচেয়ে বড় একটা ওয়াশিং মেশিন, এটাতে ডিটারজেন্ট দেওয়া আছে, আমি গেলেই এখানে শুদ্ধ হয়ে বেরিয়ে যাচ্ছে, আমি নন করাপ্টেড। মানে এমন কোনো ইলেকশনের সময় নাম বলতে নেই। তো সমস্ত ক্ষেত্রে আপনি দেখুন, যারা করাপ্টেড তারা বিজেপিতে গিয়ে করাপশন ফ্রি হয়ে গেল, তারা করাপশন মুক্ত। তাহলে এই সরকারটাকে, এই দলটাকে কি বলবেন? দলটা যদি এতই স্বচ্ছ হয়ে থাকে, অন্য দল ভাঙিয়ে লুক নেওয়ার কি প্রয়োজন? দলটা যদি নিজেই লড়তে পারে, নিজেরই যদি শক্তি থাকে, তাহলে অন্যদের দল ভাঙানোর কি ব্যাপার? আর দল ভাঙানোর জন্য প্রশাসনকে আপনি দেখুন, সিএসডিএস লোক নীতি তারা যে সার্ভেটা দিল, লাগাতার তারা সার্ভে দিয়ে যাচ্ছে, সরকারি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তারা বলেছে কি ভারতবর্ষে বেকারিত্ব মুদ্রাস্ফীতি প্রধান। মানুষ বলছে তো এটা, মানুষ এটা বলছে 51% মানুষ নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারে না, সেটাও বলেছে। তো নির্বাচন কমিশনকে তো প্রমাণ করতে হবে যে আমি রুলিং পার্টির তাবেদার হিসেবে কাজ করি না, এটা প্রমাণ করতে হবে। ইলেকশনে ইস্যু নেই। আপনি দেখুন, আমি লুকিস্ট এই সরকার এসে বলল, মানে 2014 সালে লুকিস্ট, কালকে মানে প্রধানমন্ত্রী পরশুদিন এসে বক্তৃতা দিয়ে বললেন যে লুকিস্ট তো আমরা বলেছি, এর আগে এটা লুট করা ছিল। মনমোহন সিং এর সামনে ছিল কিন্তু লুক ইস্ট পলিসিটা, এখন হচ্ছে অ্যাক্ট ইস্ট। লুক ইস্ট মনমোহন সিং নিয়েছে। তাহলে লুক ইস্ট যদি বলে, আপনি যে প্রশ্নটা করেছেন, তাহলে ভারতবর্ষে এই রত্ন মানে 8টা রত্ন নর্থ ইস্টে, তো তাদের মধ্যে এই অশান্তির বীজ বপন কে করলো? মণিপুরের অশান্তির বীজটা কে বপন করলো? অ্যাক্ট ইস্টই তো করলো। তার জন্য প্রধানমন্ত্রী এখান থেকে এসকেপ করলেন, গেলেন না পর্যন্ত। এত সহিংসতা চললো, সবকিছু চললো। আপনি আলফার কথা, আলফার অরবিন্দ রাজকার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের রেকর্ড হলো, যখন অরবিন্দ রাজকা মানে ডিসগ্রান্টেড হয়ে গেলেন, আসামের সোসাইটি থেকে, মেইন স্ট্রিম সোসাইটি থেকে উনি ডিসগ্রান্টেড হয়ে গেলেন, নো হয়ে ওনার সাথে একটা চুক্তি করা। ত্রিপুরায় দেখুন কি, এটা কি সহিংসতা? মতার সাথে এগ্রিমেন্ট, কিসের এগ্রিমেন্ট এটা? যে মুভমেন্ট নিয়ে তারা আন্দোলন করলো, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই চুক্তিটার মধ্যে এই শব্দটা আছে? নেই তো। লেটার হেডটার মতো তাদের অর্গানাইজেশনের নামটা নেই। এখন শুধুমাত্র যদি আপনি আর্থিক বিকাশের জন্য, আর্থিক কিছু সুযোগ সুবিধার জন্য আপনি মুভমেন্ট করে থাকেন, অনশন পর্যন্ত, আমি মূল ভাইটাল পয়েন্টটা বলেছে মৃণাল, যে মনমোহন সিং এর যে পলিসি, অর্থনীতি, সেটা থেকে তো সরে আসেনি বিজেপি। তাহলে মনমোহন সিং এর সেই পলিসি থেকে তো কংগ্রেসও সরে আসেনি। তাহলে সেই কংগ্রেসের সঙ্গে এখন কমিউনিস্ট পার্টি কি করে জোটটা করলো? তাহলে মনমোহন সিং এর বা কংগ্রেসের যে অর্থনীতি বা সেই পলিসি, ইকোনমিক পলিসি, এটাকে ওরা মেনে নিচ্ছে বা এটাকে সাপোর্ট করছে। আমরা ওই পলিসিটাকে সরে আসেনি, ওরা অভিযোগ করছে। আর যে পলিসিটা মেক আউট করেছে তাদের সঙ্গে ওরা গিয়ে আবার আঘাত করছে। তারা কিভাবে তাদের সঙ্গে আঘাত করে? না, আমি যেটা বললাম, এটা কিন্তু মানে মনমোহন সিং এর পলিসি থেকে শিফট করা। আমি বলছি উন্নয়নটা যদি হয়, তাহলে উন্নয়নটা হচ্ছে যে ওই সময় যে এলপিজিটা ছিল, এলপিজিটা টু সাম এক্সটেন্ট এখন আধুনিক যুগে যেটাকে অর্থনীতিতে বলা হয় ক্রনিক ক্যাপিটালিজম, তার জন্য এটা আমি বললাম, এটাকে অ্যাডভান্স করা হয়। আর এটা দেখুন না, ডেভেলপমেন্ট বলতে কি আপনি দেখুন বলছে যে 64 বছরের যে কংগ্রেস শাসনে, 64 বছর, দুটো 16 বছর যদি বাদ দিই, 64 বছরের কংগ্রেসের শাসনে ভারতবর্ষে যা তৈরি করা হয়েছিল সবগুলোকে প্রাইভেটাইজেশন করে দেওয়া, বিক্রি করে দেওয়া হচ্ছে। স্টিল কার কাছে বিক্রি করা হচ্ছে? আপনি দেখুন, আমি তার জন্য বলছি, একটা স্টেটের যারা কর্পোরেট হাউস তাদের কাছেই চলে যাচ্ছে,
এটা হচ্ছে তার জন্য বলছি যে উন্নয়নটা বলছি কি কংগ্রেস কোনো উন্নয়ন করেনি, মানে ভারতবর্ষ স্বাধীনতার পরে কোনো উন্নয়ন, যদি উন্নয়ন না হয়ে থাকে তাহলে বিক্রি করার প্রশ্ন আসে কোথা থেকে? সম্পত্তি থাকলে তো বিক্রি হয়। এখন যে 35 বছর বাংলায় কমিউনিস্ট পার্টি শাসন করেছে এবং বাংলায় 10,000-এর উপর, মানে সে সংখ্যাটা তো অফিসিয়াল বিরোধীরা অনেক বেশি বলে, আমি 10,000-এর উপর কলকারখানা বন্ধ হয়ে গেছে। তাদের কি পলিসি ছিল? কলকারখানাগুলো বন্ধ করে দাও, এই যে মানুষকে মানে দারিদ্রতার মধ্যে রেখে দাও, আধ পেট খাইয়ে আধনাঙ্গ অবস্থায় রেখে দাও। ওদের যে পলিসি যে আমরা সর্বহারার পার্টি, মানে গরিব না থাকলে আমাদের পার্টিও থাকবে না, মানে আমাদের সর্বহারার মিছিলটা লম্বা হবে না, কারখানা বন্ধ করে দাও, শিল্প বন্ধ করে দাও, সমস্ত কিছু মেইন স্ট্রিমের সঙ্গে যাতে যোগাযোগটা না থাকে, এই যে ত্রিপুরাকে ওরা বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছিল, যে সারা ভারতবর্ষে বা এই বিশ্বায়নের যুগে উন্নয়নের সঙ্গে তোমরা যেতে পারবে না, অন্ধকারের মধ্যে থাকবে, আধ পেট খেয়ে আধনাঙ্গা অবস্থায় থাকবে আর কমিউনিস্ট পার্টি করবে। এটা থেকে শিফট করেছে বিজেপি, এটা থেকে শিফট করেছে। বলছে আজকের দিনে দেখুন আমরা যারা এই যে যত বেনিফিশিয়ারি সিলেকশন, কোথাও গিয়ে কোনো গরিব মানুষ গ্রামে বলতে পারবো না আমি ওই পার্টিটা করি বলে আমি এইটা পাইনি প্রকল্প, এবং ডাইরেক্ট সব এই জনধন যোজনা সব অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত কিছু। আগে পার্টি অফিসে হাজিরা দিতে হতো, নেতাদের কাছে যেতে হতো, এই রেগার মজুরি আটকে রাখা হতো, একটা পার্সেন্টেজ পার্টি ফান্ডে দিতে হতো, কর্মচারীদের চাঁদা দিতে হতো, প্রতি মুহূর্তে মানুষকে প্রাত্যহিক জীবনের একটা মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কমিউনিস্ট পার্টি। আজকে দেখুন ঠিক আছে, সরকার পরিচালনা করতে গিয়ে ভুল ত্রুটি থাকতেই পারে, এটা আমরা বলি না যে 100% সবটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু এটা তো ঠিক এত বড় দেশটা আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকে সারা পৃথিবীতে দেখুন এই যে ফরেন পলিসি, বিদেশ নীতি, নরেন্দ্র মোদীজির এই 10 বছরের বিদেশ নীতি, আজকে দুটো দেশ যুদ্ধ করছে, এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে। রাশিয়া ভারতবর্ষকে ক্রুড অয়েল দিচ্ছে কম পয়সায়, ইউক্রেন খাদ্যশস্য দিচ্ছে, এই ইসরায়েল প্যালেস্টাইনিয়ানদের মধ্যে যুদ্ধ চলছে, ইসরায়েলে 1 লক্ষ ম্যান পাওয়ার চেয়েছে ভারতবর্ষ থেকে, আবার প্যালেস্টাইনিয়ানদের যারা মধ্যপ্রাচ্যের দেশগুলি সেগুলো দুহাত ভরে ভারতবর্ষকে সাহায্য করছে। আজকে এত জনসংখ্যা, এত বড় দেশে কিন্তু আজকে দুর্ভিক্ষণে এত দেশের শান্তিতে সম্প্রীতিতে খাইয়ে পড়িয়ে রেখেছে। কারণ এই যে বিদেশ নীতি, আজকে আমরা বলতে পারি যে ভারতবর্ষের বিদেশ নীতি সর্বকালের শ্রেষ্ঠ বিদেশ নীতি এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এখন চলছে, যে কারণে ভারতবর্ষের মানুষ আজকে যদি দিল্লিতে বিজেপি সরকার না থাকতো, আজকে যদি দিল্লিতে নরেন্দ্র মোদীজি না থাকতেন, কর্মচারীরা মাসের প্রথম তারিখে বেতন পাওয়াই সমস্যা হতো, কারণ তাদের কোনো ভিশন ছিল না। ওরা বলছে ওরা তো সমস্ত কলকারখানা বন্ধ করে দিয়েছে, এই কলকারখানাগুলো বন্ধ করেছে চালু রেখেছে, ঠিক আছে, বন্ধ কলকারখানা যদি কাউকে দিয়ে সে যদি সেটাকে চালু রাখে তাতে তো আমাদের দেশের উন্নয়ন হবে। এবং আজকে কিভাবে অর্থনীতিটা, অনেকে বলছে যে মুদ্রাস্ফীতি তো এটা চলছে, কিন্তু মুদ্রাস্ফীতির প্রশ্ন না, অনেকে বলছে যে জিডিপির প্রশ্ন না, একটা ভিশন নিয়ে চলছে যে আমার সমস্ত মানুষকে, সব অংশের মানুষকে খাইয়ে পরিয়ে রাখতে হবে। আমি একটা কিছু সংখ্যায় মানুষকে দিয়ে আমি জিডিপিটাকে খুব বড় করে দেখালাম, আমি মুদ্রাস্ফীতি, দেশের সম্পদ বিক্রি করে মুদ্রাস্ফীতি রোকার চেষ্টা করলাম না, সব মানুষকে কিন্তু খাইয়ে পরিয়ে রেখেছে। তাহলে কমিউনিস্ট পার্টি তাদের কোনো ভিশনই ছিল না, তাদের কোনো মিশন ছিল না, যে কারণে কমিউনিস্ট পার্টি ধীরে ধীরে বাংলা থেকে গেছে, ত্রিপুরা থেকে মুছে গেছে, বিভিন্ন রাজ্যে তাদের এমপি ছিল, বিধায়ক ছিল, এখন মানে বিহার ছাড়া আর কোথাও কিছু নেই সমস্ত জায়গায়। এটা নট অনলি ভারতবর্ষ, এটা সারা পৃথিবী দেখি। একটা সময় তো শুধু কমিউনিস্ট পার্টিই ছিল, রাশিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, পোল্যান্ড থেকে শুরু করে কত নাম বলবো, কিন্তু আজকের দিনে দেখুন ধীরে ধীরে কমিউনিস্ট শেষ হয়ে গেছে। কারণ একটাই, তাদের কোনো ভিশন ছিল না, তাদের কোনো মিশন ছিল না, তারা শুধু তাদের ইজম। কমিউনিস্ট পার্টি আমরাও কিছুটা পড়াশোনা করেছি, কমিউনিস্ট পার্টি ভারতবর্ষের যে কমিউনিস্ট পার্টি, এটাকে তো সত্যি কথা বলতে কি ইন্টারন্যাশনাল কমিউনিস্ট পার্টি রিকগনাইজই করেনি। প্রথমেই বলেছে যে 1942 সালে যখন ইংরেজ তুমি ভারত ছাড়ো স্লোগান দিয়েছে মহাত্মা গান্ধী, তখন কিন্তু কমিউনিস্টরা বলেছে আমরা এই স্লোগানের সঙ্গে নেই, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের মৈত্রী হয়ে গেছে
এখন ভারতবর্ষে কি করে ব্রিটিশদের বিরোধিতা করবে? তখন স্লোগান তুললো, ইয়ে আজাদি ঝোটা হয়, ভারতবর্ষের স্বাধীনতা সেটা ভুল। এবং সেখানে নেতাজি সুভাষচন্দ্রকে তেজুর কুকুর বানিয়েছে। তেজু মানে জাপানের প্রধানমন্ত্রীর তেজুর কুকুর বানিয়েছে। এখন তারা তাদের ব্যাকগ্রাউন্ডটা কি? তারা কখনোই চায় না দেশভক্তি, রাষ্ট্রবাদী কোনো চিন্তা চেতনা তাদের মধ্যে নেই। তারা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে। অথচ স্বয়ং স্টেলিন তাদেরকে পরামর্শ দিয়েছে যে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি হবে না। তাদের নবরত্ন যখন গিয়ে দেখা করেছে তো বলল স্বাধীনতার পরে যে যে পার্টি যে দেশের স্বাধীনতার বিরোধিতা করে সেই দেশে সেই পার্টি কখনো ফ্লারিশ হতে পারে না। এটা ওদেরকে অ্যাডভাইস করেছে কমিউনিস্ট পার্টি, দোকানটা বন্ধ করে দাও, লাভ হবে না। সেটা বুঝতে পারলাম, কিন্তু দাদা আমি আপনাকে কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করেছিলাম, যে প্রশ্ন ছিল যে মণিপুরে প্রধানমন্ত্রী যায়নি। দেখুন, নর্থ ইস্টে এখন শান্তি বিরাজ করছে যে কোনোভাবেই। মণিপুরের পেছনে বিদেশি রাষ্ট্রের হাত আছে। চায়না অরুণাচলেও আনরেস্ট করতে চাইছে। কমিউনিস্ট পার্টি একটি কথা বলে না। এই চায়নাকে যে ওরা বা রায়না যে অরুণাচল নিয়ে একটার পর একটা স্টেটমেন্ট করছে, কমিউনিস্ট পার্টি কোনো ভূমিকা থাকবে না। কারণ একটা সময় কমিউনিস্ট পার্টি বলতো গভর্নমেন্টের ফরেন পলিসি, তো ফরেন পলিসি গত 10 বছরে কি কাজ করলো? কমিউনিস্ট পার্টি বিরোধিতা করেনি, সেটা মানলাম, সে ঠিক আছে। কিন্তু একটা রাষ্ট্রবাদী সরকার, হ্যাঁ, দেশের নিরাপত্তার প্রশ্নটা সবচেয়ে, আপনি দেখবেন সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেটে প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় থাকে, ঠিক আছে। এখন এটা তারা বলছেন আগে প্রতিরক্ষা উৎপাদন বাইরে গিয়ে কিনে আনতো, তো বাসপি জমানা রাফেল ডিল মনে আছে আপনাদের? এটা নিয়ে কিছু হয় না। এখন প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি করা হয়, তো রপ্তানি করেন, সবকিছু করেন, কিন্তু অরুণাচলে যে চীনা হানাদার আছে, চীনারা যে হানা করছে, ভারতবর্ষ দখল করে নিয়েছে, বারবার তারা বলছে যে অরুণাচল চীনের মানচিত্রে চীনা ভূখণ্ড। আপনারা তো কোথাও, আরে কালকেও তো প্রতিরক্ষা মন্ত্রী বললেন আমাদের যতটুকু শক্তি আছে আমরা যে কোনো শক্তিকে প্রতিরোধ করতে পারি। তো হোয়াই নট অরুণাচল? অরুণাচলে কেন পারেন না? অরুণাচলকে নীতিগতভাবে আপনি দেখবেন 21 জন না 21 জন করেছে চায়না, 21 জন 2021 ভারতীয় সৈন্য জুন মাসে সংবিধান মেনে রাজনৈতিক দলগুলি 2021 জন ভারতীয় সৈন্যকে চীনারা হত্যা করে। এখানে কংগ্রেসও কোনো ভূমিকা নেই, একটি কথা চায়নার সঙ্গে হচ্ছে না। রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, বলে না কোনো দল, রাষ্ট্রবাদী সরকারের ব্যর্থতায় মানে সৈনিকরা হত্যা করে নেবে, মারা গেছে, হয় না, মারা গেছে। কিন্তু রাষ্ট্রবাদী সরকারের কোনো ভূমিকা নেই, সৈনিকরা মারা গেল, তার জন্য তারা রাষ্ট্রীয় শোক পালন করলো, কিন্তু তাদের পলিসির কারণে মারা গেল। আর 76 জন সিআরপিএফ জওয়ান মারা গেল, কি করলো তারা? কিছুই করতে পারেনি, তার বিনিময়ে ভোট চাইলো। আজকে আপনি তো মানে উনি যেটা বললেন ফরেন পলিসি, প্যালেস্টাইনের প্রশ্নে ভারতবর্ষ সবসময় প্যালেস্টাইনের পক্ষে ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন্ডিয়ান গভর্নমেন্ট আপনার চুপ থাকলো। ইউক্রেনের প্রশ্নে সব সময় শান্তির পক্ষে থেকেছে, কি বলেছে? কিছুই বলেনি। এখন দেখুন আপনি আরো উনি বলেছেন যে প্যালেস্টাইন চেয়েছে, ইসরায়েল চেয়েছে 1 লক্ষ লেবার। ভারতবর্ষে এত বেরোজগারি, মানে শূন্য যুদ্ধ বিধ্বস্ত এলাকাতে আপনাকে দেশের শ্রমিক যুবকদের পাঠাতে হচ্ছে, আপনার এখানে কাজ নেই, আপনাকে ইউক্রেনে পাঠাতে হচ্ছে, রোজগার নেই। কারণ ওরা বললে হবে না, আজকের ভারতবর্ষের যে ফরেন পলিসি আমি দিতে পারছি না, এমন একটা জায়গায় গেছে যে কারণেই ভারতবর্ষে দেখুন না, উনি বলেছেন যে ভীষণটা কি আরো আগামী 5 বছর 5 কেজি করে চাল দেবেন 81 কোটি লোককে। এটা হচ্ছে আপনার কমিউনিস্টরা যদি দরিদ্র রেখে দেয়, তার চেয়ে বড় দরিদ্র রাখার পলিসি এটা হচ্ছে সবচেয়ে বড় পলিসি, যে আমি 5 কেজি চাল দিলাম একটা পরিবারকে, তার অর্থনৈতিক বিকাশে তার রোজগারের চাল দিচ্ছে, মুখে গরিবের কথা বলে দেখছে যে গরিব থাকে। চাল দিয়ে ভোট নেওয়ার জন্য আপনি ইলেকশনের সময় 5 কেজি চাল দিলেন 81 কোটি লোককে। গত 10 বছরে কতটা লোককে আপনি ডেভেলপ করলেন, সেই ক্ষতি আপনার দিন। গত 10 বছরে আপনার ডেভেলপমেন্টটা কি হয়েছে সেটা দিন, সেটা দিতে পারবেন, কারণ সব তো বেঁচে দিয়েছে কর্পোরেটদের কাছে। ডেভেলপমেন্ট মানে আপনি ভারতবর্ষে ডেভেলপমেন্ট এতগুলো আজকে টোটাল লজ্জার ব্যাপার ধরে গত 10 বছরে আন্তর্জাতিক মহলে জার্মানি এবং আমেরিকা
ভারত সরকার সম্পর্কে সন্দেহ প্রকাশ করে। না না, এটা নিয়ে খুব আনন্দ আপনাদের। আমাদের আরে আনন্দ হলো। আমার দেশকে বিদেশের সমালোচনা করে এটা আপনারা খুশি হন। আপনাদের দেশভক্তি যার নমুনা কলঙ্কিত হলে না না, দেশভক্তিটা দেখেন, ওই বিদেশ আপনারা সমর্থন করেন। আপনি বাংলাদেশ সমর্থন করে বাংলাদেশ বলবে ভারত সরকার হচ্ছে সাম্রাজ্য, তারা মানে আমেরিকা বলে না, সাম্রাজ্য তারা খুশি। আপনারা যত জার্মানি সমালোচনা করছে ভারতবর্ষে আপনারা খুশি, কেমন ভারত ভক্তি দেশভক্তি আপনাদের রাষ্ট্রবাদী করতেই পারে কোন বিরোধী কোন বিদেশে কোন রাষ্ট্র আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা সেটা। আচ্ছা, আমি এটা বোঝাচ্ছি, আমি এবার অন্য আসছি। দাদা, এই নির্বাচনে তোমাদের ইলেকট্রাল বন্ড, তারপর কেজরিওয়াল ইস্যু কতটা বাধা হয়ে দাঁড়িয়েছে? না, আমি ইন্ডিভিজুয়ালি এটা আমি ইয়েতে করতে চাই না, কারণ দলের কতটা বাধা, সারা ভারতে কতটা, এটা তো কেজরিওয়াল তো শতাংশ, এই যে এটা বিরোধীরা বলছে যে কিছু হলে যে বললেন ইডি রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে সমীক্ষায় দেখা গেছে 3% মামলা রাজনৈতিক ব্যক্তি বা দলের বিরুদ্ধে, 97% এই যে ইডি সিবিআই এই ইনকাম ট্যাক্স, এই যে 97% কিন্তু রাজনৈতিক দলের নয়। তাহলে এক পলিটিশিয়ান, হাজার হাজার পলিটিশিয়ান সবাইকে ইয়ে করছে, পার্টিকুলার যে কারাপশন ফ্রি করতে হবে, কারাপশন ফ্রি করতে হবে। ঠিক আছে, 2024-এ আমরা ক্ষমতায় এবার আসবো, আসার পরেও কিন্তু কারাপশনের বিরুদ্ধে লড়াইটা জারি থাকবে, এটা আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছে। না, আপনারা দাদা বলছেন যে এবার 400 পার, আপনি বার 400 পার, কিন্তু মনে কি হচ্ছে যেখানে এতটা কৃষকরা এসে এত আন্দোলন করে গেল, এদের এফেক্ট কিছু পড়বে না? হরিয়ানা পড়বে না? দেখুন, আন্দোলন তো থাকবেই, আন্দোলন এটা গণতান্ত্রিক অধিকার, আর আমাদের মাল্টি পার্টি ডেমোক্রেসি না, আমাদের সংবিধানে তো সবাইকে রাজনীতি করার অধিকার দিয়েছে, সবাই করতেই পারে, যার যার ইস্যু নিয়ে তার প্রভাবটা করতে পারে, কিন্তু প্রভাবটা কতটা? সব আন্দোলনের লক্ষ্য বা নিশানা তো সঠিক থাকে না। সব আন্দোলনকে আমরা যেটা উন্নয়নে বিশেষ করে কৃষকদের জন্য, তাহলে এবার যে আমাদের পরিষ্কার যে 2024-এ সরকার আসার পরে কৃষকদের জন্য যে বিশেষ বিশেষ সুযোগ সুবিধাগুলি দেওয়া হয়েছে আমাদের ম্যানিফেস্টোতে, ইস্তাহারে পরিষ্কার দেওয়া হয়েছে। কোন মোড়কে এই যে কৃষক বিদ্রোহ হলো, এই যে ইস্যুগুলো উঠছে, কোন মোড়কে বিজেপি বেঁধে রেখে বলছে যে আপনি বার 400 পার? এগুলো তো বিরোধীরা রাজনীতি করে, তারা তো বুঝে, তারা নিজেরও জানে যে তারা ক্ষমতায় আসার কোনো সুযোগই নেই, তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং 24-ও প্রত্যাখ্যান করবে। তারা বুঝতে পেরেছে, বুঝতে পেরেই তারা এগুলোকে বিষয় বা ইস্যু বানানোর চেষ্টা করছে। কিন্তু আমরা এই একটা ক্ষেত্রে আমরা একেবারেই সলিড একটা সিদ্ধান্তে আমরা অনড় যে ভারতবর্ষে আমরা মানে রাষ্ট্রবাদী মানসিকতা নিয়ে চলছি এবং মানুষের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার পরিবর্তন করা, এটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি যেটা করেছে বা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর নেতৃত্বে মানুষের একেবারে মানে শেষ প্রান্তে শেষ মানুষটা একেবারেই ডাউন টু ডেন পিপলদের জন্য প্রতিদিন যেভাবে ছোট ছোট প্রকল্পের মাধ্যমে যেভাবে সাহায্য করছে এবং মানুষ ধীরে 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 আজকে এমন একটা জায়গায় এসছে যে আজকের ভারতবর্ষকে সবাই সমীহ করে, সমস্ত রাষ্ট্র সমীহ করে আজকের ভারতবর্ষকে, এবং এমনকি আমাদের প্রধানমন্ত্রীকেও একটা গবেষণার বিষয় হয়ে যায়, মানে এতটা একটা দেশকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা বিরোধীদের ভালো লাগবে না, তারা তো রাজনীতি করতে চায়, তারা এটা কিছুতে মেনে নিতে পারছে না। এই যে উত্থানটা ভারতীয় জনতা পার্টির বা আমাদের প্রধানমন্ত্রী, সারা পৃথিবীতে যে একটা মর্যাদা বা সম্মান বা আস্থা বেড়েছে ভারতবর্ষের প্রতি। একটা সময় ছিল যে মানে ভারতবর্ষ কথা কেউ শুনতো না, আর আজকে সারা পৃথিবীর সব দেশ কানটা দিয়ে রাখে যে ভারতবর্ষ কি বলছে। তো এখানে একটা আমাদের দেশে একটা বিরাট ভূমিকায় চলে এসছে। সুতরাং আমি মনে করি যে সঠিক দিশায় লক্ষ্যে চলছে। 2024 আমাদের সরকার হবে এবং সেটা 400 পার হবে। আমাদের আপনারা দেখেন গত নির্বাচনে অনেকে ধারণাই করেনি এত আসন পাবে। সুতরাং বিরোধীরা অনেক কিছু বলবে। কিভাবে পাবে? এই তো আজকে সকাল থেকে যখন আমরা নিউজ সংবাদ করছিলাম, সরাসরি দেখাচ্ছিলাম, বিভিন্ন বিরোধীরা অভিযোগ করছে যে আপনারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন।
সেটাকে তো বিরোধীরা আগেই তারা আপনার বিরোধীদের কোনো আন্দোলন দেখেছেন গত 1-2 বছরের মধ্যে? কোনো আন্দোলন নেই। শুধু নির্বাচনের আগে তারা একটা স্ট্র্যাটেজি ঠিক করে রাখে যে আমাদের যেহেতু জনসমর্থন নেই, আমরা যেহেতু নির্বাচনে হেরে যাব, আমরা একটা ইস্যু তৈরি করব। ওই দেখবেন ওখানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নেতাই চৌনিতে, এখানে রামনগরের ক্যান্ডিডেট সিপিএম এর ক্যান্ডিডেট বলছে আমাদের এজেন্টকে বের করে দিয়েছে, অথচ কোথাও কোনো রকম কোনো এভিডেন্স নেই। বাইরে এসে কাউকে একজন ক্যাডারকে দিয়ে দুটো কথা বলিয়ে দেবে, আমি গিয়েছিলাম, এজেন্ট ছিলাম, বের করে দিয়েছে। আসলে ওরা লোক খুঁজে পাচ্ছে না, ওরা জনসমর্থন পাচ্ছে না, ভোটে ওরা হেরে গেছে, নিজেরাই নিজেদের যে হেরে গেছে এটা স্বীকার করে নিয়েছে। সুতরাং আমরা এগুলোতে বিশ্বাস করি না। 2023 ভারতবর্ষের মধ্যে নির্বাচন কমিশন ত্রিপুরার নির্বাচনকে যে সাধুবাদ জানিয়েছে, যে ধরনের মানে নির্বাচন ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে, এই লোকসভা নির্বাচনও এখন অবধি যা খবর 100% ফ্রি ফেয়ার হচ্ছে। শুধু বিরোধীরা তাদের কিচ্ছু করার নেই, শুধু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করা ছাড়া। কি না, মানে অভিযোগই করছেন? না, অভিযোগ করার বক্তব্য তাই বাস্তব। ধরুন উনি বলেছেন কৃষকদের জন্য, আপনি বলেছেন কৃষক আন্দোলন, তো কৃষক আন্দোলন করেছে কৃষকদের এমপিএস এর জন্য, সহায়ক মূল্যের জন্য। কি বলেছে গভর্নমেন্ট, মানে বিজেপি সরকার, সেটা বলেছে আমরা সময়ে সময়ে বৃদ্ধি করব, কিন্তু তার জন্য একটা সুনির্দিষ্ট আইন তৈরি করা, কৃষক আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে তাদের সমস্যা বোঝা, এসব উপেক্ষিত দেখেছে। এটা তো বিরোধীদের সংগঠিত কোনো মুভমেন্ট না, স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলন, এসব তারা করেন, তারা করছেন না। তাহলে নজরআন্দাজ পাবলিক ইস্যুটা, জনগণের যে সমস্যাটা, এটা তারা দেখতে চান না। তারা জনগণের উপরে নিজেদের সমস্যা চাপিয়ে দেন। আমরা এটা ভাবি এই সমস্যাটা তোমার না, সমস্যাটা অন্যরকম, এটা বলে। যেমন ধরুন উনি বলেছেন, আমি আবারও বলেছি, বেকারদের প্রশ্নে, বেরোজগারি, দ্রব্যমূল্য এইসব না, বেকারদের আমরা ট্রান্সপোর্ট করে দিতে, আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি, এখানে বেকারের দরকার নেই। বেকার সমস্যার দরকার কি আছে? বেকারদের সৃষ্টি হওয়ার কি দরকার আছে? যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন, একজন এমপি বলছে, সে বলছে যে যুগী এবং মোদিকে দেখে শিখো কিভাবে বেকার জন্ম নিয়ন্ত্রণ করতে হয়। এই যদি একজন এমপির কথা হয়ে থাকে, একজন এমপি বলেছেন যে আপকি বার 400 পার, সেটা যদি না করা হয় সংবিধান সংশোধন করা হবে না, সংশোধন করা যাবে না, এটা বলেছেন কর্ণাটকের এমপি, নাম টাম বলছি না। এইসব তো করা হচ্ছে। আপনি দেখুন, আপনাকে সবকে মানে বেটি পড়াও বেটি বাঁচাও এসব আছে। তাহলে সাক্ষী মালিকদের, ব্রজমোহন সিং, কি করা হলো? কিছুই তো করা হলো না। করাপশন যদি হয়, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, সেন্ট্রালের যে পিডব্লিউডি, নীতিন গডকরি, সিএজি রিপোর্টেই তো আছে। কি নিয়েছেন স্টেপসটা? কিছুই তো নেননি। করাপশন শুধু অপোজিশনের মধ্যে, পলিটিক্যালি আপনি তাকে ডিসমেন্টেল করে দেওয়ার জন্য আপনার এই সিবিআই, ইডি এবং ইনকাম ট্যাক্স, অন্য কিছু না। আপনি অপোজিশনকে ডিসমেন্টেল করে দেবেন। আপনি কেজরিওয়ালকে ঢুকিয়ে দিয়েছেন যাতে ইলেকশনে ক্যাম্পেইন করতে না পারে। আপনি হেমন্ত সোরেনকে ঢুকিয়ে দিয়েছেন যাতে ইলেকশন ক্যাম্পেইন করতে না পারে। এভাবেই তো এখন কালকে আবার এসেছে আরেকটা তৃণমূলের প্রশ্নে, আরেকটা এসেছে। তো এইসব যদি আপনি করতে থাকেন, অপোজিশনকে যদি আপনি ডিসমেন্টেল করে দিতে থাকেন, ঠিক না, তাহলে আপনি ওই অপোজিশন মুক্ত, কংগ্রেস মুক্ত ছিল আগে, এখন হচ্ছে কংগ্রেস মুক্ত না, এখন হচ্ছে অপোজিশন মুক্ত ভারতবর্ষ চাই। তারা বলছে না, একটা টোকেন, একটা অপোজিশন থাকতে হবে। আজকে দেখুন না, ত্রিপুরা রাজ্যে যেমন অস্ত হলো, এডিসিতে অপোজিশন নেই, তো এডিসির মধ্যে অপোজিশন নেই, তারা তো মিলেই গেছে, তো অপোজিশন তো থাকবে না। তো এই টাইপের অপোজিশন তারা চান। রাষ্ট্রবাদী সরকার যেটা চায় সেটা হচ্ছে অপোজিশনের যে আওয়াজটা, সেই আওয়াজটা দমিয়ে দেওয়া হোক, সেটাকে শেষ করে দেওয়া হোক। তার জন্য বলছি, এই ডেভেলপমেন্টের নামে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার চিন্তাটা মানুষের উপর চাপিয়ে দেওয়া। মানুষের যে সমস্যাটা, সেটা শোনানোর জন্য তাদের সময় নেই। তার জন্যই তো বলছি, সরকারি একটা প্রতিষ্ঠান, সরকার নিয়ন্ত্রিত একটা অর্গানাইজেশন। আপনি দেখুন না, সিবিআই এর অতি সক্রিয়তা নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেননি? ইভিএম এবং ভিভিপ্যাট এর প্রশ্নে গিয়ে কালকে তারা বলেননি? বলেছেন তো। তাহলে এটা কি অপোজিশনের ব্যাপার? অপোজিশনের ব্যাপার না তো। আপনি মক ডিল করতে গিয়ে আপনি দেখেছেন ভিভিপ্যাটে, ইভিএম এর মধ্যে এটা সত্যি যে এখন সুপ্রিম কোর্ট, এখন দেখা যাচ্ছে যে সরকারের, কেন্দ্রীয় সরকার অনেক কিছু নিয়েই সুপ্রিম কোর্ট অনেক কিছু কথা বলছে। না, আমি সেটা বলছি না, আমি বলছি এইগুলো ঘটনা, তো এগুলো তো ঘটনা, এটা সুপ্রিম কোর্ট এবং এখন এটা তো ইন্ডিপেন্ডেন্ট বডি। সুপ্রিম কোর্ট না, শুধু সমস্ত এজেন্সিগুলি, যেহেতু সুপ্রিম কোর্ট আমরা যারা রাষ্ট্রীয় শক্তি বলেন বা যাই বলেন, ভারতীয় জনতা পার্টি সরকার আছে, তাদের বিরুদ্ধে কিছু বললে সুপ্রিম কোর্ট ঠিক আছে, তাদের পক্ষে কোনো রায় দিলে সুপ্রিম কোর্টের রায়কেও চ্যালেঞ্জ করে। তো এটা কমিউনিস্টরা তো কখনো জুডিশিয়ারিকে সম্মান করেনি। আমরা তো পশ্চিমবাংলায় কমিউনিস্ট পার্টির রাজপথ উত্তাল করেছে,
লালা তুই বাংলা ছেড়ে পালা, তখনকার চিফ জাস্টিসকে, লালা তুমি বাংলা ছেড়ে পালা। তো এই 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 ছিল তারা কি কোনো সময় জুডিশিয়ারিকে সম্মান করেছে? এখন সুপ্রিম কোর্ট দুটো রায় দিল বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে, তারা খুব খুশি। রায় দিল না, মানে সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি থেকে সবকিছুতে কোনো হস্তক্ষেপ হয় না, এটা তো পরিষ্কার হয়ে গেছে। রায়ের প্রশ্ন না কিন্তু, তাহলে তো সুপ্রিম কোর্টে কি হস্তক্ষেপ তো এরপরে আরো দেখুন না, মানে যে অর্গানাইজেশন মানে স্বাধীনতার মুভমেন্টটাকেই বিরোধিতা করলো, স্বাধীনতার মুভমেন্টে যারা পার্টিসিপেট করেনি, হ্যাঁ করেনি তো, স্বাধীনতার বিরোধিতা তো বামপন্থীরাই করলো। না মুভমেন্টে পার্টিসিপেট, কমিউনিস্টরা কিন্তু স্বাধীনতার মুভমেন্টে পার্টিসিপেট করে, স্বাধীনতার আন্দোলন তারা করেনি। একটা সময় ঠিক আছে গান্ধীজির নেতৃত্বে বামপন্থীরা শামিল হয়েছিল, কিন্তু 42-এর তারপরে যে লাগাতার ভাবে মুভমেন্টে বিজেপি এবং তার যে ফাদার অর্গানাইজেশন তারা মুভমেন্টে পার্টিসিপেট করেনি। কে বললে? করেনি। না 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 না, এটা তো সত্য কথা, করেনি। তারপরে এখন আমাদের তখন জনসংঘের যে সভাপতি ছিলেন, মানে ভারতীয় জনতা পার্টি ছিল না, জনসংঘ সেবা প্রসাদ মুখোপাধ্যায়, উনি স্লোগান দিয়েছিলেন বা হিন্দু মহাসভা, সাভারকরের হিন্দু মহাসভা কোনটাতে করেছেন? এক প্রধান এক নিশান এক বিধান, মানে জম্মু কাশ্মীরও। নিশ্চয়ই ক্ষমতা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, পাওয়ার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, পাওয়ার থাকতে হবে, না হলে আজকে 3 তালাক প্রথা উঠতো না, আজকে 370 ধারাকে প্রত্যাহার এটা সংবিধান সংশোধন কিনা, এটা সংশোধন কিনা, এটা সংবিধান সংশোধন কিনা, তাহলে তো আপনি তখন আসবেন। ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। হ্যালো, আরে আমার মাস্ক মুছতে বেড়া নমস্কার, চলে এলাম বিরতির পর। তো যেই কথা বলছিলাম আমাদের আলোচনায়, সুবলদা বলছিলাম আজকে তো বারবার বিরোধী পক্ষ অভিযোগ করছে যে ইয়ে থেকে বুথ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তারপর নানা দিক থেকে আমাদের কাছে আসছে। তো অনেকেই বলছেন সেই দিকটায় যে বুথের এজেন্ট এসে আমাদের কাছে লাইভ দিচ্ছে যে খুব বেশি জায়গাতে ওদেরকে তো সারা বছর যেহেতু সাংগঠনিক কোনো কাজ কংগ্রেস করে না, সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল, ওদের এখন ওরা একটা না একটা অজুহাত বা ইস্যুর সামনে রেখে এর থেকে এসকেপ করতে চাইছে, সম্মানের সহিত এক্সিট যেটা বলে আর কি, যে বলবে যে আমরা ওইখানে সন্ত্রাস এজেন্ট বের করে দিয়েছে, এই করেছে, তো এগুলো কি করেছে, এইসব করার চেষ্টা করবে। কিন্তু এত ঠুনকু ব্যাপার, এবং কোনো একজন ভোটার এখনো দাঁড়িয়ে আমরা বলিনি কোথাও কোনো সোশ্যাল মিডিয়াতে কোথাও কেউ যে কাকে বাধা দেওয়া হয়েছে, একজন ভোটারকে বাধা দেওয়া হয়নি, আর হবেই না। মানে 2023 ইলেকশন হয়নি, এখনো হয়নি। সম্মানজনক এক্সিট চাইতেছে আর কি, চাইছে যে কোনো সম্মানের সহিত যাতে আমরা লড়াইয়ের ময়দান থেকে মানে সরে আসতে পারি। এটা পুরনো খেলা, সবাই জানে এগুলোর কোনো মূল্য নেই। না, এটা তো মানে বাস্তব যে ত্রিপুরা রাজ্যে ভোটের ক্ষেত্রে এই সরকার আসার পর থেকে ইলেকশন এজেন্টে
হল থেকে মানে বুথ থেকে বের করে দেওয়া হয়, মারধর করা হয়। আজকেও আপনার ঘটেছে, নেতা স্কুল থেকে পুলিং এজেন্টকে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। উনি অ্যাপিল করেছেন মিডিয়ার সামনে যে আমি বলেছি যে আমার ভোটটা যাতে দিতে দেওয়া হয়। রামনগর 7 তো আপনার পুলিং এজেন্টকে মারধর করেই বের করে দেওয়া হয়। এটা আমি 2023-ও দেখেছি, বিধানসভা নির্বাচনের সময় ভোটারদের আটকে দেওয়া হয়। আপনি দেখেছেন বাই ইলেকশন 2022-এর জুন মাসে যে আগস্ট সেপ্টেম্বর জুন মাসে যে বাই ইলেকশনটা হলো 4টা বিধানসভার মধ্যে, সেটাতে দেখেছেন যে ক্যামেরা মিডিয়ার লোকরাই দেখেছে তুলসীপুর স্কুলের সামনে, নেতা স্কুলের এই যে মানে গান্ধী রোডে গান্ধী ইয়েটার সামনে আপনার যে তথ্য সংস্কৃতি দপ্তরের এখানে আপনি কিভাবে ছেলেদের ভোটারদের আক্রমণ করা হয়েছে, মারা হয়েছে। আপনি দেখেছেন এই লাল স্কুল বলা হয় অভয়নগরের, উজান অভয়নগরের, সেই স্কুলের একজন ভোটারের গুলি করা হয়েছে। সেসব তো আছেই, সেসব চলে। তখনও ইলেকশন কমিশন বলেছিল জিরো ভায়োলেন্স ভোট, এবারও ইলেকশন কমিশন বলেছে জিরো ভায়োলেন্স ভোট। তার জন্যই আমি বললাম যে সিএসডিএস লোকনীতি যেটা সমীক্ষায় বলেছে 51% মানুষ ইলেকশন কমিশনের উপর নির্ভর করতে পারে না, বিশ্বাস করতে পারে না। কারণ ইলেকশন কমিশন রুলিং পার্টি প্রশাসনের মানে দখলে চলে যায়। কারণ আপনি দেখবেন যে ইলেকশনের আগে 2 তারিখেই ত্রিপুরা রাজ্যে সিটিজেন ইলেকশন ওয়াচ বলে একটা ইন্টালেকচুয়ালদের অর্গানাইজেশন একটা মেমোরেন্ডাম সাবমিট করে ইলেকশনের কমিশনের কাছে, পেপারে এগুলো উঠেছে মেমোরেন্ডামটা, দেখেছেন তারা। সেই মেমোরেন্ডামে কিন্তু ইলেকশন কমিশন ফুল বেঞ্চ তাদের সাথে কথা বলেছে কোথায় করে কি ধরনের প্রবলেম। এখন ধরুন আপনি বললেন যে কোনো ভোটার যদি ভোট দিতে না পারে তারা তো কমপ্লেন করবে কেন? কমপ্লেন করতে গেলে তো তার জীবনটা চলে যাবে, তার সম্পত্তির উপর আক্রমণ হবে। আপনি দেখুন না গত 6 বছরে কত মানুষের জীবন সম্পত্তির উপর হানি হয়েছে, কত জমি নষ্ট হয়েছে, কত ফসল নষ্ট হয়েছে, কত পুকুরের মাছ নষ্ট হয়েছে, দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, কত নির্যাতন। আপনি দেখুন 2023-এর বিধানসভা নির্বাচনের সময় এখনো হাইকোর্টে কেস চলে তাদের মানে কম্পেনসেশন পাওয়ার জন্য, হাইকোর্টে মামলা চলে, একটা খোয়াইয়ের, একটা আগরতলার এয়ারপোর্টের, আর একটা আপনার এই কমলাসাগরের দিকে, মানে আপনার এই দিকে তারা 3 জনের। বাকিটি তো সরকারিভাবে আপনার বাড়িতে আগুন লাগালো তাহলে ফায়ার ব্রিগেড আসতে হবে, পুলিশ যেতে হবে, সবকিছু মিলে আপনাকে জমা দিতে হয়। এরকম তো 2000-এর উপর কেস হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে দেওয়া হয়েছে। তারপরে আপনার বলা হয়, আপনি দেখুন নিরলস অত্যাচার চালানো হয়, নির্যাতন চালানো হয় অপোজিশনের উপরে। এবার ইলেকশনের সময়ও আগে এবং পরে, আজকেও আপনি দেখবেন এটা রেজাল্ট আউটের পরেও আপনি দেখবেন আপনি কি ভোট দিতে পারবেন না, বাড়ি বাড়ি গিয়ে আপনার দেওয়া হচ্ছে মিটিং আসার জন্য। আপনি যদি মিটিংয়ে না যান তারপরে ধমক দেওয়া হয়, এসবও তো চলে। তা আপনি যে ভোটটা যে আপনার একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক অধিকার, ভোটটা আপনি প্রয়োগ করবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন, তাহলে কি গণতন্ত্র বিপন্ন? বিপন্ন মানে চূড়ান্ত বিপন্ন বলেছে। আমি মানে কি বলবো, ভোট তো একটা উৎসব, এটা উৎসবই ছিল 1977 সালের আগে আমাদের রাজ্যে এটা উৎসবই ছিল ভোট। এই 77-এ কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পরেই প্রথম ত্রিপুরা রাজ্যের মানুষ রিগিং বলে একটা শব্দ শুনেছে, তারপরে শুনেছে এটা একটু উন্নত করে বলেছে সায়েন্টিফিক রিগিং। তো ভোটে সন্ত্রাস, ভোটার আটকে দেওয়া, বুথ দখল, বুথ জ্যাম করা, তো এই যে শব্দগুলো এগুলি সব কমিউনিস্ট পার্টির আমদানি। এবং দীর্ঘ 25 বছর আমরা নির্বাচনকে কিভাবে প্রহসনে পরিণত করে এটা রোখার চেষ্টা করা হয়েছে। কারণ ওরা এগুলো বলে, কারণ ওরা ওইগুলি ভালো করে রপ্ত করা আছে। এগুলো ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না, ভোটে বিশ্বাস করে না। মানে কমিউনিস্ট পার্টি ক্ষমতা এলে ক্ষমতা ছাড়বে না, ক্ষমতা থাকবে। কিন্তু ত্রিপুরা রাজ্যের জনগণ বুক চিতিয়ে লড়াই করেছে 2018-তে। ওরা ভাবেনি যে ওরা ক্ষমতা থেকে চলে যাবে। ওরা ভেবেছিল যখন নির্বাচন হচ্ছিল যে 51টা আসন আছে, আর কমলে না হয় 5, 7, 10টা কমতে পারে, মানে জনগণ এইভাবে তাদেরকে উপরে ফেলে দেবে, এটা কিন্তু ওরা বুঝতে পারেনি। সুতরাং কমিউনিস্ট পার্টি আর এই রিগিং টিগিং সন্ত্রাস এইগুলো যে বলে গণহারে ওরা করেছে, আমরা ওদেরকে দেখেছি। এইগুলো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি বলছি আজকের দিনে যেগুলো অভিযোগ এসছে আমরা একদমই খতিয়ে দেখেছি, এবং এগুলোর কোনো বেস নেই। এবং সারা রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন চলছে, এবং ভোটাররা ভোট দিচ্ছে। কোনো একজন ভোটারের না সোশ্যাল মিডিয়াতে না কোনো একই কথা বলছেন। যখন আমার মনে আছে সেই 2013-র কথা, তখন ইলেকশন হচ্ছিল বিধানসভা, আমরা তখন সেম ওয়েতে রুলিং গভর্নমেন্ট সিপিএম ছিল, আমরা বললাম লেফট ফ্রন্টকে যে এই ওরাও এরকম আপনাদের মতোই বলছে। মানে তাহলে শাসক যে থাকছে সে একই অবস্থান, আপনারা যেই অবস্থান নিচ্ছেন
যখন শাসক গোষ্ঠী যদি লেফট থেকে সে একই অবস্থানে হয়, তাহলে শাসক মানেই কি তাহলে মানে যারা অপোজিশন তারা যা কিছু করছে সেটাকে ভুল প্রমাণিত করা, এরা মানে শাসকের চরিত্র বৈশিষ্ট্য? আসলে ঘটনাটা ওই রকম না। ঘটনা হচ্ছে এখানে তো শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করছে বামপন্থীরা। তারা রাজ্যের মানুষের বা জনগণের কথা ওরা ভাবছে না। জনগণের হয়ে কথা বলুক সেটা কিন্তু আমরা ওদেরকে দেখছি না, কোথাও বলে না। শুধু নির্বাচনে কৌশল করে কিভাবে জেতা যায়, আবার ক্ষমতায় ফাঁড়ি রাস্তায় ক্ষমতায় আসার চেষ্টা করছে। রাজপথে ওরা লড়াইয়ে বিশ্বাস করে না, ফাঁড়ি রাস্তায় ক্ষমতা আসার জন্য ওরা চেষ্টা করছে। তো এইভাবে তো হয় না। জনগণের সঙ্গে জনগণ জনগণ জনগণই শক্তি, জনগণ আনবে বিশ্বের মুক্তি, এগুলি কমিউনিস্ট পার্টি বলতো, এখন আর বলে না। এখন আর জনগণের কথা বলে না। আর পার্টিতন্ত্র, পার্টিবাজি এগুলো এখন মানুষ পছন্দ করে না। যে কারণে কমিউনিস্ট পার্টি আজকে এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। ওরা এই বিচ্ছিন্নতার কারণেই ওদের মধ্যে এই ধরনের আমি মিনময়বাবুকে বলবো, আপনি যদি সরকারে থাকেন, আপনি 6 বছর ধরে সরকারে আছেন, সরকারের ইতিবাচক কাজগুলি যদি আপনার এতই কনফিডেন্স থাকে যে মানুষ আপনাদের ভোট দিচ্ছে, তাহলে আপনার এই রিগিং করার কি দরকার? ইলেকশন এজেন্ট একজনই হোক, দুইজনই হোক, আপনার তাদের উপরে শারীরিক নির্যাতন করার কি দরকার? আপনি দেখুন না, 2019-এর পার্লামেন্ট ইলেকশন, ত্রিপুরার বুকে সবচেয়ে কালো দিন, এটা এই এরপরও আপনার 2022-এর যে আপনার বাই ইলেকশন হলো, তারপরে 2021-এর যে নভেম্বর মাসে পৌরসভার নির্বাচন হলো, সেগুলি তো অপোজিশন ক্যান্ডিডেটই দিতে পারেনি। তার জন্য বলছি যে ত্রিপুরা রাজ্যে এই সরকারের আমলে 6 বছরে যত, আপনি দেখুন পঞ্চায়েত ইলেকশন, এই সরকার আসার পরে পঞ্চায়েত ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশনে 97% ভোট আপনার 97% ক্যান্ডিডেট উইদাউট কন্টেস্ট জিতে গেল, কোনো ক্যান্ডিডেট দিতে পারেনি, চাপ দিয়ে ক্যান্ডিডেট উদ্ধার করানো হয়েছে, পৌরসভা থেকে শুরু করে সবকিছু। তার জন্য বলছি যে আপনাদের যদি মানে বিজেপি দলের রুলিং পার্টির যতই এত কনফিডেন্স থাকে যে মানুষের জন্য আমরা কাজ করেছি, মানুষের ডেভেলপমেন্টের ট্রাম কার্ডটা নিয়ে আপনারা যাচ্ছেন, তাহলে মানুষকে যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে, ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত করা আপনাদেরও তো একটা দায়িত্ব। আপনারা তো সেই দায়িত্বটা পালন করছেন না। আপনি এখানে বসে বসে সবাই দিনে আপনারা ভেরিফাই করেছেন, কি ভেরিফাই? এটা কি মিথ্যা কথা? মিডিয়ার সামনে বলেছেন উনি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ভোট দেওয়ার অধিকার, মিডিয়াতেই তো বলেছে। ইলেকশন কমিশন খুব বাহবা পেয়েছে, সাধুবাদ পেয়েছে 2023-এর ইলেকশন 100% ফেয়ার করে। এবারও ইলেকশন কমিশন বলেছে 2019-এর চাইতে এবারে ইলেকশনের ভোটটা পার্সেন্টেজটা বাড়াতে হবে। তার মানে কি 2019-এ এবং 2023-এ যে পার্সেন্টেজটা পড়েছিল তাতে তারা স্যাটিসফাইড না, তার জন্য তারা বলেছেন ভোটটা বাড়াতে হবে। ভোটের গন্ডগোল হয়েছিল। আপনি দেখুন 2019-এ ভুল ব্যাখ্যা হচ্ছে। ইলেকশন কমিশন চায় মানুষ তার অধিকার মতামত প্রকাশ করুক। তুমি বুথ কেন্দ্রে যাও, তোমার পছন্দ না হলে এখন নোটাও আছে, বিভিন্ন কিছু আছে, বুথ কেন্দ্রে যাওয়ার জন্য আটকে দিচ্ছে তো, আগে আটকে দিচ্ছে, এনকারেজ করছে। এটাকে যদি ভুল ব্যাখ্যা হচ্ছে, আগে ইলেকশন কমিশন এখন সুনামের সহিত ত্রিপুরাতে কাজ করছে। আমরা মনে করি না যে কোথাও কোনো ইন্টারফারেন্স হচ্ছে, একদম স্বাধীন। আপনারা দেখেছেন কোনো দিন লেফট ফ্রন্টের আমলে একজন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে? 7 জন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর মধ্যেই শাসক দলের সাবরুমে বয়স্ক লোকদের ভোট সংগ্রহ করতে গিয়ে একজন ড্রাইভার, নাম বলছি না, ড্রাইভার নিচে ভোট দিয়ে দিচ্ছে। ড্রাইভার 7 জন সরকারি কর্মচারী এবং সংগঠনের সদস্য, তাদের নেতৃত্ব, তাদেরকে ইলেকশন কমিশন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কমিউনিস্ট পার্টির আমলে সাহস ছিল যে একটা মানে কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না, তার সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না। বিশালগড় তোলপার করেছেন আপনারা মিডিয়াতে, আপনি ইলেকশন কমিশনের কাছে ফুটেজ দিয়েছে, হবে না কেন? ভিডিও ফুটেজ দিয়েছে 16 নম্বর বুথে, ওই সময় ভিডিও ফুটেজ ছিল না, ভিডিও ফুটেজ ছিল না, দিয়েছে ভিডিও ফুটেজ ছিল, দেখা গেল উল্টো হয়ে গেছে। উল্টো যারা যারা যে সাংবাদিককে খুঁজছে, নির্বাচন পুলিশ সাংবাদিকের বাড়িতে চলে গেছে, তুমি কেন এটাকে ভিডিও করলে, তুমি কেন এটা সার্কুলেট করলে, তুমি কেন এটা মিডিয়াতে দিয়েছো? সাংবাদিক পরে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে কেস করা হয়েছে থানা থেকে। কোনো গণতন্ত্র ছিল? কোনো গণতন্ত্র ছিল না সিপিএম এর 25 বছরে। এখন ছিল বলে 2018 ইলেকশনে বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে, কারণ ওই সময়ের ইলেকশনের রেজাল্ট করার পরে
আপনার কোনো পলিটিক্যাল পার্টি বলেনি যে ইভিএম নষ্ট হয়েছে, ইভিএম এ কারচুপি হয়েছে, না রুলিং পার্টি বলেছে না অপোজিশন বলেছে, কেউ বলেনি। রেজাল্ট আউট হওয়ার পরে তো তারা সসম্মানে এটা অ্যাকসেপ্ট করেছে, জনগণের ভার্ডিক্ট তারা অ্যাকসেপ্ট করেছে। কিন্তু তারপরে 2023, 2021, 2022 বা ইলেকশনগুলিতে কি হলো, 2019-এ পার্লামেন্ট ইলেকশনে কি হলো, পঞ্চায়েত ইলেকশনে কি হলো, এগুলি তো দেখেছে মানুষ, এগুলি মানুষ দেখেছে। ইলেকশন কমিশন বলেছে 2019-এর পার্লামেন্ট ইলেকশনে 166টা পুলিং বুথে রিপোল হয়েছে, সেগুলি তো ত্রিপুরার বুকে কালো দিয়ে, এর আগে কখনো হয়নি। 2023-এর ইলেকশন সারা ভারতবর্ষের চর্চার বিষয়। 2023-এ একটা ফ্রি ফেয়ার ইলেকশন করে সারা ভারতবর্ষের সুনাম অর্জন করেছে ত্রিপুরা ইলেকশন কমিশন। এইবার অত্যন্ত সতর্ক কোনোভাবে, এবং এখন বিরোধীরা অপপ্রচার করলো, তথ্যভিত্তিক কিছু নেই, তথ্য নেই। তো না যে 2023-এর ইলেকশনে বেলা 12টার উপর, এখন পর্যন্ত 12:30 বাজে, এখন অবধি আমি যে ভোট দিলাম 2 ঘন্টার উপর ইভিএম নষ্ট, ঠিক হলো না। এটা তো না না, এটা তো জান করতে হলো। না না না, সেগুলো এগুলো তো দেখা যাবে ইলেকশন কমিশনে। 3-4টে খারাপ না না, একটু কিছু আমি খুঁজতে দেখলাম, অনেক তো হয়ে গেছে, অনেক হয়েছে। এটা তো ইলেকশনের পার্ট, এটা ইলেকশনের পার্ট, এটা ওই যে পুলিশদেরকে বের করে দেওয়া, মারধর, ভোটারকে দেওয়া, এটা ভোটারকে দেওয়া, এরকম 10:30 পর্যন্ত ইভিএম নষ্ট ছিল। আমি নিজে ইলেকশনে, এটা এসবটা হচ্ছে আপনার, কারণ আমি বামপন্থীরা ক্ষমতায়, তো এগুলো তো সব ধরনের মেল প্র্যাকটিস এই গভর্নমেন্টের আমলে ইলেকশনটাকে জেতার জন্য ইলেকশন কমিশনের উপরে আর গভর্নমেন্টে এলে পরে তারা ইভিএম ভালো। এবার তো ইভিএম এ কারচুপি বলবেন না আপনারা? আগে তো হয়ে যায় ইভিএম এর কারচুপি, তো বললাম সুপ্রিম কোর্টে ভিভিপ্যাট আর ইভিএম একসাথে কাউন্ট করছে না, তারা নিজেরাই বলেছে সুপ্রিম কোর্টে যে আমরা দিতে পারছি না, এতটা ইভিএম আমাদের কাছে নেই, আমরা ইভিএম এতটা, আরে ভিভিপ্যাট নেই, কারণ তো ভিভিপ্যাটে 100% কাউন্ট হবে না, কেন 100% কাউন্ট করুন ইভিএম এর সাথে, তাতে আপনাদের অসুবিধা কোথায়? রুলিং পার্টির এবং ইলেকশন কমিশনের অসুবিধা কোথায়? আপনি সেটা করবেন না কেন? করলেই তো আপনার একটা জল এবং দুধ আলাদা হয়ে যাবে, কারণ আপনি আপনার এখানে করাপশন আছে বলেই, ছাপ্পা ভোট আছে বলে আপনি এটা করছেন। কমিশন তার সীমাবদ্ধ ইয়ের মধ্যে কাজ করে, এখানে আমরা ইন্টারফেয়ার করি না, আপনারা করেন না। এটা হচ্ছে মানে এটা হচ্ছে সার্ভে, সাধারণভাবে সবকিছুতে আমরা করি না, কিন্তু ইন্টারনালি ব্যাপারটা তো এটা, আমরা শুধু লক্ষ্য রাখি যাতে এটা ফেয়ার হয়। হ্যাঁ, ফেয়ারটা তো ওইটা, এই যে আমার পক্ষে যাতে আসে ফেয়ার, মানে দ্যাট মিন্স আমার এই তর্ক চলতেই থাকবে, কন্টিনিউ থাকবে। গণতন্ত্র এটাই হওয়া বাঞ্ছনীয়, এবং এই থেকে যদি আমরা যারা সাধারণ মানুষ খেটে খাই সঠিক সিদ্ধান্ত দিয়ে গণতন্ত্রের আজকের দিনটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তবেই আমার দেশ, আপনার দেশ আরো এগিয়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন।